বাংলা একটা কথা আছে, অবাকা যেদিকে চায় সাগরও শুকিয়ে যায়। আওয়ামী লীগের অবস্থা হচ্ছে সেই রকম। শেখ হাসিনার ফাঁসির রায় শুনে তার যে দলের অন্ধ ভক্তরা যারা তাকে মনে প্রাণে ভালোবাসে, আপা বলতে বলতে মুখ দিয়ে রক্ত বাই করে ফেলে, তাদের কেউ কিন্তু জীবন দিতে আগায় আসলো না। দানের শীষের এক ছাগলের বাচ্চার সংবাদ পাওয়া গিয়েছে শরীয়তপুরে। সে হ্যান্ড মাইক দিয়ে তার দলীয় অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছে, আগামী নির্বাচনে যারা দানের শীষে ভোট দিবেন তারা সেন্টারে আসবেন। কেউ যদি মনে মনে একটি ভোট দাঁড়িপাল্লায় দিবেন স্বপ্ন দেখেন, চিন্তা করেন, তারা কেন্দ্রে আসবেন না। কেন্দ্রে আসলে কি হবে আজকে বলছি না, ভোটের দিনেই দেখতে পাবেন। যে আমরা সংসদে গিয়ে ঠিক করব, আমরা সংসদে যাচ্ছেন কিভাবে? যাওয়ার প্রক্রিয়াটাই তো অবৈধ। নাসির বার্তা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের ভিডিওর ভিতরে কি কি থাকছে সেগুলোর সংবাদ শিরোনাম হয়তো আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। দর্শক শ্রোতা, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এবং বিজ্ঞ কিছু বিশ্লেষকদের বিশ্লেষণ নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি নাসির বার্তা ইউটিউব চ্যানেলে। ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি আপনাদের দেখতে হবে, শুনতে হবে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো। তাহলেই কেবল আপনারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক গোপন কিছু তথ্য, গোপন কিছু খবর জানতে পারবেন। কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাবার আগে একটা কথাই বলবো, সেটি হলো প্রতিনিয়ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলে আপডেট, গরম সকল প্রকার নিত্য নতুন খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা করে দিয়েছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। শেখ হাসিনার ফাঁসির রায় শুনে তার যে দলের অন্ধ ভক্তরা যারা তাকে মনে প্রাণে ভালোবাসে, আপা বলতে বলতে মুখ দিয়ে রক্ত বাই করে ফেলে, তাদের কেউ কিন্তু জীবন দিতে আগায় আসলো না। এই ব্যাপারটাই সবাই আলোচনা করতেছে, যদিও আমি এই ব্যাপারটার সাথে একমত না। কোন ব্যাপারটা জানেন? অনেকেই বলতেছে বিভিন্ন মিডিয়াতে যে আল্লামা সাইদি হুজুরের ফাঁসির রায় ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা সহ সারা বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি হয়েছিল, এবং ওই টাইমে 2 থেকে 3 দিনে কেউ বলে 70 জন, আবার আনঅফিসিয়ালি শোনা যায় 200-র উপরে মানুষ শহীদ হয়েছে। শুধু রায় ঘোষণা শুনছে, ওইটা রিয়াকশন আর যেভাবে ঝাঁপায়া পড়ছে, মানে রায় মানে না, আর পুলিশ সেটা বাধা দিছে বুলেটের মাধ্যমে, ওইভাবেই তারা শহীদ হয়েছে। কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার মৃত্যুর রায়তে এমন কোনো ঘটনা কেন ঘটলো না? এবং যারা পালায় আছে তারাও তো এমন কিছু বললো না যে ভাই সবাই জান দিয়া ফেলাও, ঝাঁপায়া পড়ো, শহীদ হয়ে যাও, আমাদের হাসিনাকে ওরা ফাঁসি দিছে। ওই এরকম কোনো গরম বক্তব্য শুনছেন? শোনেন নাই। এবং দেশের ভিতরে যারা ওই যে মিছিল করে, সূত্রাপুরে বলে জয়, আর ফকিরা বলে আইসা বলে বাংলা, জয় বাংলা, তারাও কিন্তু কেউ জীবন দিতে আসলো না। ওই ব্যাপারটাই সবাই তুলনা করতেছে, কিন্তু আমি এর সাথে একমত না। আল্লামা সাইদি হুজুরের সাথে শেখ হাসিনার তুলনা হইতেই পারে না। আরে আল্লামা সাইদিকে তো ওনারা ভালোবাসে, বুকের ভিতর থেকে, অন্তরের অন্তরস্থল থেকে। ওনারা মরতে রাজি কেন? কারণ ওনাদের ভালোবাসার মানুষ, চোখের মনি আল্লামা সাইদি হুজুর, তাই না? আর ওনাকে যারা ভালোবাসে, অর্থাৎ শেখ হাসিনাকে যারা ভালোবাসে, তারা তো ভাই নুন খাইছে এই জন্য গুণ গায়। হ্যাঁ, ওই যে টাকা পয়সা পাইছে, চাকরি বাকরি পাইছে, শেয়ারের ব্যবসা পাইছে, অনেক কিছু পাইছে, বিদেশে বাড়ি বানাইবার ডলার পাইছে, বাংলাদেশের রাজত্ব করার জন্য পুলিশ, র্যাব, আর্মির সহযোগিতা পাইছে, অর্থাৎ নুন খাইছে এই জন্য গুণ গাইতে হয়। চক্ষু লজ্জা, ওইটা হলো চক্ষু লজ্জার ব্যাপার। আর আল্লামা সাইদি হুজুরকে হইলো ভিতরের অন্তরস্থল থেকে ভালোবাসার ব্যাপার। ওনার জন্য জীবন দিবে, কিন্তু শেখ হাসিনার জন্য আয়সা জীবন দিবে না ভাই, জীবন দিবে না। ওই ককটেল টকটেল দিয়ে একটা ছুঁড়া মারবে। যাই হোক, এগুলো নিয়ে টেনশন নেওয়ার কিছুই নাই ভাই, সব কিছু ঠিক হয়ে যাবে। বেঠিক হওয়ার রাস্তা নাই তো, চারিদিকে শুধু চোখ আর চোখ। এই চোখগুলা কাদের? পাহারাদার, পাহারাদার এমন ভাবে চারিদিকে পাহারা ভাই। হ্যাঁ, পুরো বাংলাদেশকে তো এখন পাহারা দিচ্ছে। কেউ যদি একটা ভুল করে ছোট্ট কথা বইলা ফেলায় না, সেটারও রেহাই পায় না। ওই যে ডিসি মাসুদ সাহেব ধানমন্ডিতে একটা কথা বলছে না, কথা বইলা এখন পুরাই ধরা। ওরা শিবির ফোর্স পাঠান। এই যে শিবির ট্যাগটা দিছিল, এটা নিয়ে কিভাবে প্রতিবাদ হইতাছে। ওনার দেখলাম একটু আগে ইন্টারভিউ, উনি বলতেছে না আমি ওইভাবে বলতে চাই নাই, আমি আসলে বলছি ওনারা তো আমাদেরই, মানে ছাত্র শিবির তো আমাদেরই। এটা আরেকটা বিপজ্জনক কথা, এটা বললেও কিন্তু উনি সমালোচনা করবে এখন, কারণ উনি বলতেছে ছাত্র শিবির তো আমাদেরই, ওনাদের বিরুদ্ধে আমি তো কোনো কথা বলি নাই। ওই যে ওইটুক নাকি ওই যে শিবির নিয়ে যে কথা বলছে, ওইটুক কাইটা নিয়ে কেউ ভাইরাল করছে। এইভাবে উনি জবাবদিহি করতেছিল, শুধু শিবির বইলা জবাবদিহি করতে হয়। তার মানে কিভাবে চারিদিকে পাহারা দিচ্ছে বাংলাদেশকে। হ্যাঁ ভাই, আগামী নির্বাচনও দেখবেন ভাই, প্রত্যেকটা কেন্দ্রে শুধু পাহারা আর পাহারা,
চারিদিকে সিসি ক্যামেরা, এই যে ডিজিটাল যুগ যাকে বলে, এই ডিজিটাল যুগটা আপনারা দেখতে পাবেন। এই নির্বাচনটা টোটালটাই ভাই আপনি ঘরে বসে দেখতে পারবেন, যে যেখানে আছে সেখান থেকেই দেখতে পাবেন। কারণ এমন একটা কেন্দ্র বানাচ্ছে, অর্থাৎ নির্বাচনের যে সেন্ট্রাল অফিসটা, যেখানে সেন্ট্রাল অফিস থাকবে ওইখানে এমন একটা স্ক্রিন থাকবে, সারা বাংলাদেশ কি আপনি দেখতে পাবেন এবং সারা বাংলাদেশের যেখানে যেটা প্রবলেম হবে সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এরকম ব্যবস্থাই করা হচ্ছে। ভোট জালিয়াতি করার দিন শেষ, একদম দি এন্ড। কেউ ভোট জালিয়াতি করার চিন্তা যদি করেন যে আমি জালিয়াতি কইরা পাশ কইরা আসুম, আমার এলাকার ডিসি, পুলিশ কমিশনার এবং সবাইকে হাত কইরা টাকা পয়সা দিয়া আমি ভোট চুরি কইরা পাশ কইরা ফালামু, এরকম চিন্তা ভাবনা যদি থাকে মাথা থেকে বাইর কইরা ফালায়া দেন, পারবেন না ভাই, পারবেন না। এই নির্বাচনটা ভাই অন্যরকম একটা নির্বাচন হইতে যাচ্ছে। এই নির্বাচন মানে খালি বুঝেন না ক্ষমতা হস্তান্তর, এই নির্বাচন মানে সেটা না, কিন্তু এক দল গেল আরেক দল আসলো। আয় হায়, কি কথা মনে পড়লো আমার, এক দল খায়া গেছে আরেক দল খাইতে বসে আছে, নাকি খাইতে আসতেছে, এরকম একটা কথাই তো বলছিল, তাই না? মিজানুর রহমান আজহারী স্যার এরকম একটা কথাই বলছিল যে এক দল খায়া গেছে আরেক দল খাইতে বসে আছে। সেই থেকে যে ভাই শুরু হইলো, হায় হায়, উনি কিন্তু বইলা আবার চলে গেছে মালয়েশিয়ায়, কিন্তু ওই আলাপ কিন্তু এখনো চলতেছে। গতকালকে বোধহয় উনি আবার বাংলাদেশে আসছে। এখন আপনাদের সঙ্গে একটু গোপন কথা বলুন ভাই, হ্যাঁ গোপন কথা, এটা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা, আর কিছু কিছু কানা ঘোষা শুনছি একদম ভিতর থেকে, হ্যাঁ একদম ভিতর থেকে। যাই হোক, এই অন্দরমহলে কালকে সিটিং দিছিল আজহারী হুজুর আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যারের সাথে, দুইজনে মুখামুখি বসছে একদম ফেস টু ফেস, ওইখানে আর কেউ ছিল না, দরজা বন্ধ। এই গোপন আলাপ কিসের, কিসের আলামত একটু বুঝার চেষ্টা করি আমরা, তাই না? হ্যাঁ, বুঝার চেষ্টা মানে কি ভাই, সোজাসুজি বইলা ফালাই উনি নির্বাচন করবে, আজহারী হুজুর নির্বাচন করবে, হ্যাঁ এটা একটা সুখবর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, উনি নির্বাচন করলে আমি যা খুশি হবো আমি আপনাদেরকে বুঝাইতে পারুম না। যাই হোক, উনি কোত্থেকে নির্বাচন করবে, এই গ্যান্ডেরিয়া থেকে, গ্যান্ডেরিয়ায় উনি থাকতেন, কিন্তু ওইখান থেকে কি নাকি মুরাদনগর থেকে, এইটা আমি জানি না। মুরাদনগরে তো ওইখানে হেভিওয়েট একজন ক্যান্ডিডেট আছে বিএনপির, উনি কায়কোবাদ মিলন, হ্যাঁ ভাই ভালো মানুষ, উনি আছেন। কিন্তু আজহারী হুজুর যদি ওইখান থেকে নির্বাচন করে, আমার মনে হয় কায়কোবাদ সাহেব নির্বাচন করবে না, হ্যাঁ করবে না ভাই। যাই হোক, এটা আমার নিজের ব্যক্তিগত কথা, আপনারাও ভাই আপনাদের রিয়াকশন জানাবেন ভাই কমেন্টের মধ্যে, যে আজহারী হুজুর নির্বাচন করলে কেমন হবে। আমি তো মনে করি ভাই এর চেয়ে ভালো কিছু হইতে পারে না। আর উনি যদি নির্বাচন করে পাশ করে আসে, যদি মানে কি উনি তো পাশ করবেই, পাশ করলে উনি হবেন ধর্মমন্ত্রী, নিশ্চয়ই ধর্ম মন্ত্রণালয় উনাকে দেওয়া হবে। যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে তাহলে আমার এই কথাটা বাস্তবায়ন হবে। আর একটা কি বাস্তবায়ন হবে জানেন? যদি জামাতে ইসলাম ক্ষমতায় আসে, আমাদের এই স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে বলেন তো? আপনারা আজকে একটা কাগজে নোট করে রাখতে পারেন, রাইখা দেন ভাস কইরা, সত্য হতে পারে, তাই না? কার নাম বলবো আমি বলেন তো? আপনারা বুঝে গেছেন, পিনাকি ভট্টাচার্য। গতকালকে ভিডিওতে ওনারা স্যার বলছি না, কেন স্যার বলছি? অ্যাডভান্স বললাম, কারণ কি জানেন? উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী হইতে যাচ্ছেন আগামীতে, যার জন্য এখন থেকে স্যার বলার চেষ্টা করতেছি। মাথায় রাখেন, হ্যাঁ ভাই মাথায় রাখেন। আরেকজনের কথা নিয়ে আসবো এখন। কেন এনাদের কথা আনতেছি জানেন? এই জুলাই গণ অভ্যুত্থান 36 দিনে তো হয়েছে, এটা আমরা দেখছি। আমরা তো ভাই ওই যে কোকিলের মতো কাকের বাসায় এসে ডিম পারতেছি, বিশেষ করে আমরা কখন সচেতন হইলাম? যখন শেখ হাসিনা চলে গেল, তখনই তো আমরা স্বাধীনতা পাইলাম এবং মুখ খুললাম। কিন্তু এর আগে কারা মুখ খুলছিল সেটা কি ভুলে গেলে হবে? ভুলতে কি পারি আমরা ইলিয়াস হোসেনের কথা? ভুলা কি উচিত? ভুলা কি উচিত আমাদের কনক সালোয়ার স্যারের কথা? নিশ্চয়ই না। উনাদের অবদান আছে ভাই। গত 15-16 বছর ওনারা কিন্তু যুদ্ধ করে গেছে, আমাদের ভিতরে চেতনা জাগায় গেছে, সত্য মিথ্যাটা আমাদেরকে বুঝাইছে, আমাদের ভিতরে ঢুকাই দিছে ভাই। কি ঢুকাই দিছে? যে অন্যায় প্রতিবাদ করো, বারবার এই জিনিসটা আমাদের মধ্যে ঢুকাই দিত, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারতাম না, কারণ আমরা ভীতু ছিলাম। আমরা বলতে কিন্তু আমি আমাকেই বুঝাচ্ছি, আমি তো করি নাই, এরকম অনেকেই পারে নাই, কিন্তু ভিতরে ক্ষোভ ছিল ভাই। আর এই ক্ষোভগুলো আমরা নিজেরা প্রকাশ না করতে পারলো, ওনারা যখন প্রকাশ করতো শান্তি পাইতাম, কমেন্ট করতাম, লাইক দিতাম এবং ওনাদেরকে পছন্দ করতাম। কিন্তু 5ই আগস্টের পরে হঠাৎ করে দেখলাম কিছু মানুষ আইসা ওনাদেরকে ভাই কলঙ্কিত করার চেষ্টা করলো, বিভিন্ন রকম কমেন্টের মাধ্যমে, বিভিন্ন রকম কন্টেন্ট বানায়া ওনাদেরকে যা ইচ্ছা তাই বলার চেষ্টা করলো। কারণ ওনারা ওই যে মুখের উপরে তিতা কথা বইলা ফেলায়, যেটা হজম করতে পারে না, যার জন্য একদল মানুষ ওনাদের পিছনে লাগা গেল। কিন্তু লাগা গেলে কি হবে? কিচ্ছু হবে না ভাই। আমার মায়ের জীবন বাঁচানোয় মোদী সরকারের প্রতি চিরকৃতজ্ঞ। জয়। সজীব ওয়াজেদ জয় একেবারে চিরকৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোদী সরকারের প্রতি। আসলে মানে এরকম চিরকৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া বিকল্প কিছু নেই। কিন্তু এটা কোনো গর্বের না, এটা কোনো মর্যাদার না, এটা অত্যন্ত লজ্জা। একসময় ছিল যখন ধরেন পাকিস্তানের সাথে বাংলাদেশের যখন এই অঞ্চলের যুদ্ধ হয়েছে, তখন বহু মানুষ আশ্রয় নিয়েছিল ভারতে। ওটা লজ্জার ছিল না, গর্বের ছিল না, কারণ আমরা তখন যুদ্ধ করছি, স্বাধীনতার যুদ্ধ। সেই যুদ্ধে প্রতিবেশী দেশ যারা সাপোর্ট করবে, সেখানে যদি কেউ আশ্রয় নেয়, সেটা লজ্জার না, অসম্মানের না। কিন্তু এখনটা কি আসলে খুব গর্বের বা অহংকারের হইতে পারে? যেমন ধরেন এখন যদি বাশার আল আসাদ গণ অভ্যুত্থান বা সামরিক অভ্যুত্থান যেটাই হোক না কেন, রাশিয়ায় যে তিনি আশ্রয় নিয়ে আছেন, তো আসাদের
সমর্থকদের কাছে কি এটা খুব মানে গর্বের, সম্মানের যে পুতিন বাশার আল আসাদের জীবন রক্ষা করছে? তো বিষয়টা সেরকম না। তো এখন ঘটনা হলো যে এই যে একটা পরিস্থিতি, বা মোদি যদি কখনো এরকম পরিস্থিতিতে বাংলাদেশে আশ্রয় নেয়, গণ-অভ্যুত্থানে, তাহলে ঠিক আছে। কিন্তু যদি কোনো যুদ্ধ হয়, সেই যুদ্ধে যদি আমরা সাপোর্ট দিই, তাহলে আর একটা বিষয়। তো আজকের ওই ৭১-এর প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপটটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তো আজকে উনি কৃতজ্ঞতা জানাইছে, এখন ছেলে মাকে আশ্রয় দিয়েছে ভারত। তো এর ফলে যে ভারতও যে একটা বিপদের মধ্যে পড়ছে, এটাও তো বুঝতেছে না। ভারতের সাথে সম্পর্ক হয়তো কখনোই স্বাভাবিক হবে না, কারণ শেখ হাসিনাকে এখন না হয় ইউনূস সরকারের পরে রাগ হতে পারে। তো বিএনপি সরকার আসলে কি শেখ হাসিনাকে ক্ষমা ঘোষণা করে দেবে? তাও তো দেবে না, এটাকে অব্যাহত রাখবে। জামাত যদি ক্ষমতায় আসে, জামাত কি শেখ হাসিনার এই দণ্ডদেশ, মৃত্যুদণ্ডাদেশ, এটা কি বলবে যে না এটা ভুল হয়েছে? বলবে না, সবাই ওন করবে। এটা গণ-অভ্যুত্থান, এই গণ-অভ্যুত্থানের বিপক্ষে কেউ যাবে না। যেমন স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিপক্ষে যাওয়ার কিছু নেই, বরং যারা গিয়েছিল বলে আজকেও এত বছর পরেও, 54 বছরেও জামাত ইসলামকে জবাবদিহি করতে হয়। তো সুতরাং এই গণ-অভ্যুত্থানের বিপক্ষে যারাই কথা বলবে, তারাও কিন্তু ওই নিন্দিত থাকবে, তারা কোনোভাবেই সম্মানিত হবে না। তো আজকে দেখেন, এই এমন একটা মানে আমরা সরকার রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে গেলাম যেখানে পালায় যেতে হয়, যেখানে গণ-অভ্যুত্থান সংঘটিত হয়। কিন্তু যদি 5 বছর পর পর সরকার পরিবর্তনের জন্য যে নির্বাচন, সেই ব্যবস্থাটা যদি আমরা ঠিক থাকতে পারতাম, আজকে কাউকে পালানোর ব্যাপার ছিল না। 2008 পর্যন্ত কাউকে পালায় যেতে হয়নি। কিন্তু এরপরে ওই যখন গত 15 বছরে আমি একটা অন্য পক্ষকে নিশ্চিহ্ন করার রাজনীতি শুরু করলাম, এবং তার ফলাফল যেটা হয় সেটা হয় একদম বিপরীত। অর্থাৎ তুমি আমাকে নিশ্চিহ্ন করছো, আমি কিন্তু ক্ষমতায় গেলে, বা আমরা ক্ষমতায় গেলে, জনগণ যদি ক্ষমতায় আসে, তাহলে তোমাকে নিশ্চিহ্ন করবে। আজকে হয়ে গেল তাই। তাহলে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া থেকে আমরা এখন যে ধাপে চলে আসলাম, এর দায় কার? এটা কি সজীব ওয়াজেদ জয় তার আমেরিকায় থাকার জ্ঞান নিয়ে একটু মাথা খাটাতে পারে, যে একটু চিন্তা করতে পারে যে আজকের এই পরিণতি কেন? এটা কি হওয়ার দরকার ছিল বা হওয়া উচিত ছিল? যদি ওই ভারতের ট্রাপে পড়ে যদি যুদ্ধাপরাধের বিচারের নামে যদি এই হত্যাকাণ্ড সংঘটিত না করতো, তাহলে তো আর আওয়ামী লীগ ভয় পেত না যে না, পরবর্তীতে সরকার পতন হলে আমাদেরকে ফাঁসি কাস্টে ঝুলাবে। যদিও তার আগে এটা নিন্দনীয়, ওই 21শে আগস্টের ঘটনাটা, সেটা অবশ্যই মানে ওই নিশ্চিহ্নকরণের আরেকটা ধাপ। এটার থেকেই হয়তো সূত্রপাত হয়েছে। তখন শেখ হাসিনাও চিন্তা করলো, আচ্ছা আমাকে তো গ্রেনেড দিয়ে মানে মারার পরিকল্পনা ছিল, আচ্ছা আমিও আরেক পরিকল্পনায় আসবো। সেই পরিকল্পনা হয়তো বাস্তবায়িত হলো। এখন এই পাল্টাপাল্টিতে যেটা হলো, সেটা হলো আমাদের গণতন্ত্র ধ্বংস হলো, পালায় যাইতে হচ্ছে। এখন দেখেন, সেফ এক্সিট, সবাই কথায় কথায় শিখছে কি ক্ষমতায় না থাকলেই পালায় যেতে হবে। আমাদের বয়স্ক উপদেষ্টারা বলছে, ভাই পালাবো কেন? পালানোর জন্য এই দায়িত্ব নেইনি, আর কোথায় পালাবো এই বয়সে? তো এইটা অরাজনৈতিক লোকরা কেন পালাতে যাবে? তারা তো রাজনীতি করে নাই। তো শেখ হাসিনার যেই রাজনীতি সূচনা করছে, তার প্রেক্ষিতে পালানো ছাড়া আর কোনো উপায় নেই। আজকে ওই মূল জায়গার সংকটটা ধরতে হবে, না ধরে এখন মোদির কাছে আশ্রয় নেওয়ার মধ্য দিয়ে খুব সম্মানের জায়গায় কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগ বলতে পারবে না যে আমরা বিশাল একটা কাজ করছি, একেবারে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে, যে জঙ্গিরা আমাদেরকে উৎখাত করছে, সেই কারণে ভারত আমাদেরকে আশ্রয় দিচ্ছে। ভারত বিব্রতকর অবস্থার মধ্যে আছে, এখনো হয়তো আলোচনাটা ওপেন হয়নি, কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু তারা রিয়েলাইজ করা শুরু করবে যে আসলে আমরা কাজটা ভালো করিনি। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত কাউকে আশ্রয় দিলে সেই দেশের সাথে সম্পর্ক ভালো থাকে না। তো এটা হয়তো তারা এখন অনেকে রিয়েলাইজ করতেছে, আর আগামীতে ব্যাপকভাবে রিয়েলাইজ করবে। সুতরাং বিষয়টা মানতে হবে, ভুল স্বীকার করতে হবে, অনুশোচনা করতে হবে, যেই এই অবস্থায় উন্নীত হওয়ার দায় আছে, সেইটা আমাদের করা উচিত হয়নি। ফলে এখন ভিন্ন রাজনীতিতে আওয়ামী লীগকে যাইতে হবে, নতুবা এইভাবে বেশি দিন অবস্থানটা ধরে রাখা যাবে না। কারণ ভারতেরও সীমা আছে, তাদেরও সরকার যখন পরিবর্তন হবে, যখন তারা রিয়েলাইজ করা শুরু করবে, তখন কিন্তু আর যতই কৃতজ্ঞতা প্রকাশ করা হোক না কেন, তারা ওই শেখ হাসিনাকে জায়গার জিনিস জায়গায় কিন্তু ফেরত দেবে। যে আমরা সংসদে গিয়ে ঠিক করবো, আমরা সংসদে যাচ্ছেন কিভাবে? যাওয়ার প্রক্রিয়াটাই তো অবৈধ। যে সংবিধানে যেমন গণভোট নেই, একইভাবে সংবিধানে বলা নাই 2026-এর ফেব্রুয়ারিতে আপনি নির্বাচন করবেন। তার মানে কি টোটাল কান্ট্রি এখন ইউনূস সংবিধানে মোতাবেক মূল সংবিধানের বাইরে থেকে চলছে, এবং এটাই সংবিধান। তা না হলে আপনি নির্বাচন এবং গণভোট একই দিনে দিলেন, এটা আবার কোন সংবিধান পারমিট করে? কাজে এই বিষয়টা পরিষ্কার যে ইউনূস সংবিধানে দেশ চলছে, অথবা উনি যে সিদ্ধান্ত নেন সেরকমই চলছে। এখন না, এখন ধরেন অনেকে তো বলছেন যে, আপনি যেহেতু সংবিধান নিয়ে বলছিলেন, এই জন্য প্রশ্নটা আমার মাথায় আসলো যে, ধরেন আপনি তো 24 নির্বাচনকে বাতিল করেন নাই। মানে আপনি তো 24 নির্বাচনকে যেহেতু বাতিল করেন নাই, সেই হিসাবে তো নির্বাচন হওয়ার কথা 29-এ। মানে অনেকে এই জাতীয় প্রশ্ন কিন্তু রেজ করছে ইদানিং, যে আপনি কিসের কথা বলছেন? তো এখন এই যে আপনি মানে টোটাল প্রক্রিয়াটা কি হলো? যে জুলাই সনদ আপনি যেগুলো বলছেন, যেগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এখন ইউনূস সংবিধান, মানে আমরা আসলে আছি কোথায়? মানে আমাদের মানে আমরা তো আসলে এইভাবে তো আর শেষ হতে দিতে পারি না। আমাদেরকে তো একটা সমাধানে আসতে হবে, গ্রহণযোগ্য সমাধানে। জুলাই বিপ্লবের চেতনার আলোকে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে। তো এখন মানে কোন জায়গায় আমরা আছি? এখন আপনি যেটা বলছেন, এটা কিন্তু এই সমাধান আমি দিয়েছিলাম যে এটাকে সমাধান করা যায়। কেউ কেউ বলেন খুব সহজ সরল সমীকরণ করে দেন, কি নির্বাচন হয়ে যাওয়ার পর সমস্ত কর্মকাণ্ড আমরা রেটিফাই করে দিব। আরে আপনি ওই পর্যন্ত যাবেন কিভাবে?
আপনি তো পার্লামেন্ট পর্যন্ত যেতে হবে একটা বিধান নিয়ে, তারপরে না আপনি রেটিফাই করবেন। তাহলে তো বাংলাদেশ সংবিধান লাগবে না, অলওয়েজ নির্বাচন করে তারপর সংসদে ঢুকে বলবেন এই যে নির্বাচন হয়েছে এইভাবে, এটা বৈধতা দিলাম। আপনি পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার তো একটা প্রক্রিয়া লাগবে। আপনি একটা গাড়ি বন্ধ হয়ে আছে, সেই গাড়িটা যদি চালাইতে চান গাড়িটার ভিতরে ঢুকতে হবে, তারপরে গাড়ি স্টার্ট দিবেন, তারপরে চলবেন। আপনি তো সংবিধানে ঢুকতে পারতেছেন না। যেই মুহূর্তে সংবিধানে বলা ছিল না শেখ হাসিনা প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি হবে, আমার সংবিধানে কোথাও বলা আছে যে পালিয়ে গেলে কি হবে? পালিয়ে গেলে কি হবে বলা নাই। এখন আসেন, দ্য মোমেন্ট উনি পালিয়ে গেছেন ঠিক ওই মুহূর্ত থেকে নির্বাচন সংক্রান্ত বিষয়টা ফুল স্টপ, একদম থেমে গেছে। ওখানে আর কিছু করার নাই। আপনি সে কারণে কিছু করার নাই বিধায় অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে চলছেন। যদি ইউনূস সাহেবকে বলা হয়তো যে ঠিক আছে ওনাকে আমরা বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলাম, তাহলে 29 সাল পর্যন্ত উনি থাকতেন, পরিষ্কার। আর যারা বলেন আপনি সংবিধান সংসদে গেলে ঠিক করে ফেলবেন, আচ্ছা ধরেন আপনি যখন নির্বাচনটা তফসিল ঘোষণা করবেন, এই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার সময় বলা হয় যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বা বাংলাদেশ সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি তফসিল ঘোষণা করছি, বলে না? জি। হ্যাঁ, তাহলে এখন যদি উনি তফসিল ঘোষণা করেন, কোন তফসিল মতো কোন ইয়ে মোতাবেক করবেন? সংবিধানের অনুচ্ছেদ মোতাবেক যদি করতে যান কিভাবে ঘোষণা করবেন? মেয়াদ তো শেষ হয়ে গেছে বহু আগে। আপনি ফেব্রুয়ারি 2026 নির্বাচন ওই সংবিধান মোতাবেক কিভাবে দিবেন? এটার সমাধান আমি দিছিলাম আজকে থেকে 3-4 মাস যাবত বলে আসতেছি। কি যে জুলাই ঘোষণাপত্রটা আমরা করেছি এই যে গত 5 আগস্টে, সেই জুলাই ঘোষণাপত্রটাকে একটু সংশোধন করলে হয়ে যায়। সেটা কি যে এই সরকারের মেয়াদ, এই সরকারের নাম তো দিছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে উনি দায়িত্ব পালন করবেন, এবং এই সরকারের মেয়াদ 8ই আগস্ট 2024 থেকে 30শে জুন 2026 পর্যন্ত দেওয়া হইলো, এবং এই মেয়াদের মধ্যে উনি একটা নির্বাচন কমিশন গঠন করবেন এবং উনি একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের ক্ষমতা হস্তান্তর করবেন। এই সংশোধনীটি আনলে সেই সংসদ নির্বাচন করে সংসদ পর্যন্ত যাওয়াটা একটা বৈধতা লাভ করে। তারপরে থাকতো আপনার এই গণভোট, এই জুলাই সনদ, এই আপনি তো সেই জায়গাটা রাখেন নাই ভাই। এই গ্যাপটা আপনি কি দিয়ে কভার করবেন? আপনি দেখেন না, এখনো করা যায়, এখনো করা যায়। খালি বলে যে আমরা সংসদে গিয়ে ঠিক করবো। আপনি সংসদে যাচ্ছেন কিভাবে? যাওয়ার প্রক্রিয়াটাই তো অবৈধ। যাওয়ার প্রক্রিয়া অবৈধ, আপনি যেতেই পারতেছেন না। আপনি গায়ের জোরে যাচ্ছেন, একটা গোজামিল দিয়ে যাচ্ছেন। ভাই গোজামিল যদি আপনি দেশে যান, একটা সংসদ যান, আপনি কি করবেন? যেমন এখন যেমন বলা হচ্ছে ইউনূস সাহেব কি সাংবিধানিক সরকার না, উনি অবৈধ, কেউ কেউ বলছেন। মানে উনি যেহেতু অবৈধ, ওনার ধাক্কা দিয়ে সারা রাজ্যে কি বসে গেলে সেটা বৈধ হবে? সেটাও তো বৈধ হবে না। ওনাকে দিয়ে তো তাহলে কাজটা বৈধ করে নিতে হবে। এখন আসেন, উনি এই যে গণভোট এবং সংসদ নির্বাচন একই দিলেন, এটার অর্থ কি হয়েছে? এটার ভ্যালু কি? এটা কি আছে? হ্যাঁ, ধরেন জি বলেন। এই যে আমাদের ঐকমত্য কমিশন হলো, ঐকমত্য কমিশন বলছে যে তারা দেশের সকল সংবিধান বিশেষজ্ঞ আইনজ্ঞদের সাথে 14-15টা সেশন মিটিং করেছেন, আইনগত দিক, সাংবিধানিক দিক এগুলো জানার জন্য, বোঝার জন্য। তো ঐকমত্য কমিশনের কার্যক্রমকে আপনি আসলে কিভাবে দেখেন? তারপর আমরা গণভোট প্রসঙ্গে যাচ্ছি, গণভোটের জাতীয় নির্বাচন। না, এই যে এখানেই আমার ব্যথার জায়গাটা আমার এখানে। ঐকমত্য কমিশনে যারা বসছেন, ইউনূস সরকার এটার প্রধান, উনি না বসলেও উনি প্রধান। আচ্ছা, উনি, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি যে উনি কোনো রাজনৈতিক ব্যক্তি না, এবং উনি যে চিন্তা ভাবনা করে বসছিলেন, উনি এয়ারপোর্টে বসে বলছিলেন বসার আগে, তোমরা যদি আমার কথা শোনো তাহলে আমি বসবো, আমি যা বলবো শুনতে হবে। আচ্ছা যাক, সেটা বলছিল ছাত্রদের উপস্থিতিতে। তারপর যখন উনি এসে বসলেন, বসার পর ওনার ধারণা ছিল এই যে ওয়েস্টার্ন মেন্টালিটি নিয়ে আসছে, পশ্চিমা ব্লকের মতো বসবেন, সবাই বোধহয় সেই দেশের মানুষের মতো বসছেন। বসার পর আমার কাছে মনে হয়েছে হার্ডলি 1.5 মাস বা 2 মাস পার করার পর উনি বুঝে ফেলছেন যে না রে ভাই, এইটা কোশ্চিন কালেও কিছু হবে না, এবং ঐকমত্য কমিশনের কিছুই রেজাল্ট হবে না। আমার ধারণা এটা বুঝে ফেলছেন। অ্যাটলিস্ট বুঝে ফেলার পর উনি আর আলী রিয়াজ এই দুজন হয়তো পর্দার আড়ালে প্ল্যান করছেন যে আমাদের কিছু টাইম ক্ষেপণ করতে হবে। আমার ধারণা বুঝছি, আই মে বি রং, এই টাইমটা আমাদের ক্ষেপণ করতে হবে। কারণ দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন, সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। আপনারা অনেক জ্ঞানী, বুদ্ধিমান, সেটা আমি বিশ্বাস করি। কারণ অনলাইনে যারা নিউজ শোনে, বুদ্ধিমান জ্ঞানী ব্যতীত নিউজগুলো তারা শোনে না। দেশের যারা খবর রাখার চেষ্টা করে, খবর শোনে, তারা আশা করি অবশ্যই শিক্ষিত এবং বুদ্ধিমান। তাই আপনাদের কাছে প্রশ্ন, প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, কি বুঝলেন? আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, আবারও বলবো, নাসির বার্তা এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত বাংলাদেশের টপ লেভেলের আপডেট, গরম গরম খবরগুলো প্রচার করা হয়, এবং বাংলাদেশের বিজ্ঞ বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শেয়ার করা হয়। তাই প্রতিনিয়ত বাংলাদেশের আপডেট নিউজ জানতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অন্তর থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।